প্রায় ৯৭ কোটি ভোটার্স, ১০,৫০,০০০ পোলিং স্টেশনস, ১.৫ কোটি ইলেকশন অফিসিয়ালস, ৬০টি পর্যায়ে ৫৪৩টি সংশোধনী নির্বাচনী এলাকা নিয়ে সম্পন্ন হতে চলেছে লোকসভা নির্বাচন। ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন পৃথিবীর একটি বৃহত্তম নির্বাচন। চারিদিকে এবং গোটা বিশ্বজুড়ে চলছে আলোচনা, পর্যালোচনা, নানাভাবে চলছে। আমাদের ত্রিপুরাও এর থেকে পিছিয়ে নেই। আমরা একেবি টিভির তরফ থেকে আমরা একটি এক্সপার্ট ভিউজ আপনাদের সামনে তুলে ধরতে চাই এই লোকসভা নির্বাচনকে ঘিরে। আজকের এই পর্বে এই বৃহত্তম নির্বাচনকে উপলক্ষ করে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই পর্যালোচনায় উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব সান্নিধ্যে রায় মহাশয়। আপনাকে আমাদের একেবি টিভিতে স্বাগত জানাচ্ছি। গোটা পৃথিবী তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। চারিদিকে উত্তেজনার পারো চরচর করে বাড়ছে। কিভাবে দেখছেন এই নির্বাচনটিকে? প্রথমেই একেবি টিভি, শান্তনু এবং তার টিমকে জানাই অভিনন্দন। আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে একটাই উন্মাদনা এই মুহূর্তে, সেটা হচ্ছে লোকসভার নির্বাচন, যেটা শান্তনু একটু আগেই বলেছে যে ৫৪৩টা আসনের জন্য, সংসদীয় আসনের জন্য প্রায় ৯৬৮ মিলিয়ন ভোটার প্রস্তুত হচ্ছে তাদের মতামত দেবার জন্য। স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে। উন্মাদনাটা দুদিক থেকে। একটা হচ্ছে কে ফিরে আসছেন আবার, তার একটা জিজ্ঞাসা। দ্বিতীয় হচ্ছে যিনি আসছেন তিনি এই মাদার অফ ডেমোক্রেসিকে কতটা সুরক্ষিত রাখবেন সেটা। যেহেতু অনেকগুলি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই দলগুলির মধ্যে কংগ্রেস অবশ্যই একটি অন্যতম বিরোধী দল, কারণ দীর্ঘদিন তারা ভারতকে শাসন করেছে এবং এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় রয়েছে, বিজেপি এবং এনডিএ। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রোমাঞ্চকর হয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে, লড়াই ইতিমধ্যেই জমে গেছে। এখন শান্তনু যে কথাটা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে দেখছেন, আসলে আপনি বা আপনারা কোনো বিচ্ছিন্ন বা অস্তিত্ব নয় এখানে। যেটা মূল সেটা হচ্ছে আমরা সবাই ভারতবর্ষের প্রায় 1.42 বিলিয়ন পিপল, এই জনসংখ্যায় প্রায় 150 কোটি জনসংখ্যার মানুষ আমরা সবাই উদ্গ্রীব। যারা ভোট দিচ্ছেন তারাও, যারা ভোট দিচ্ছেন না তারাও। এর মধ্যে প্রায় 497 জন পুরুষ এবং বাকিরা 497 মিলিয়ন পুরুষ এবং 471 মিলিয়ন মহিলা এই ভোটে অংশগ্রহণ করছে। এবারের ভোটে মহিলাদের যে একটা বিশেষ ভূমিকা থাকছে তাতে কোনো সন্দেহ নেই। মহিলারা এই ভোটটিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরে নিচ্ছে। এমনি একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের যে প্রথমেই বলেছি যে আমাদের জিজ্ঞাসা হচ্ছে কে আসছেন বা কোন দল আসছেন বা যে দল আসছে তার নেতৃত্বে কে। এই প্রশ্নগুলির মীমাংসা প্রয়োজন। দেখুন, এদিকে তো মানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যে আছে তার একো মে বা দ্বিতীয়াম নেতা হচ্ছে নরেন্দ্র দামোদর ভাই মোদি। অন্যদিকে অনেকগুলি দল একসঙ্গে হয়েছে। তারা বলেছে যে নির্বাচনের পরে যদি ওরা জয়লাভ করে তবে তাদের নেতা স্থির হবে এবং সেই অনুযায়ী প্রধানমন্ত্রী এবং অন্যরা তাদের জায়গা নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেখানে একটি দল ইতিমধ্যেই তার নেতা ঘোষণা করে দিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা ওরা স্থির করে ফেলেছে এবং ওনার একটা বায়োডাটাও রয়ে গেছে। লাস্ট 10 years উনি এই রাজ্যে, এই দেশের নেতৃত্ব সামলাচ্ছেন। সেই ক্ষেত্রে অবশ্যই এটা
বিরোধীদের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের নেতাকে সেটা জানিয়ে দেওয়া। কারণ অবশ্যই আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধী বা জওহরলাল নেহেরু বা লাল বাহাদুর শাস্ত্রী বা নরেন্দ্র ভাই মোদি, তাদের নেতৃত্বের একটা আলাদা রকম স্পেশালিটি ছিল। মাঝখানে রাজীব গান্ধী কিছুদিনের জন্য কাটিয়েছেন, ওনারও একটা সততা এবং মমত্ব মাখানো একটা নেতৃত্ব ছিল। ফলে নেতাকে না জেনে সেটা ভারতবাসীর পক্ষে একটু মুশকিল, কারণ অধিকাংশ ভারতবাসী এখনও শিক্ষা এবং চেতনার সেই জায়গাতে উত্তীর্ণ হয়নি যে একটি দলকে তার ফিলসফি দেখে এবং তার পলিটিক্যাল এজেন্ডা এবং ভোট এজেন্ডা দেখে ভোট দেবে। ইশতেহার পরে ভোট দেবার মতো শিক্ষায় আমরা এখনও আমাদের দেশবাসীকে শিক্ষিত করিনি। এর জন্য যারা দায়ী তারা দায়ী। অতএব আপনি এটা আশা করতেই পারেন যে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার আগে জেনে নেব যে আপনার নেতাকে। তো সেই ক্ষেত্রে বিরোধীরা কিছুটা তো পিছিয়ে অবশ্যই আছে এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কিছুটা এগিয়ে আছে। এখন কথা হচ্ছে যে মোদিজি ওনার যেহেতু বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ক্ষমতায় আছেন, মানে নেতৃত্বে আছেন, তো স্বাভাবিকভাবেই ওনার একটা বায়োডাটা তো তৈরি হয়ে গেছে। 10 বছরের মধ্যে উনি কী কী করেছেন তার তালিকা মোটামুটি দেশবাসী জানে, এবং কী কী করতে পারেননি তার তালিকাও দেশবাসীর কাছে রয়েছে। এই ক্ষেত্রে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ নাম। এটা আমরা যে G20 সম্মেলনে সচক্ষে দেখেছি তা নয়, এটা আমাদের প্রতিদিনের যে জীবনযাত্রা, প্রতিদিনের যে অভিজ্ঞতা, সেখানে গেলেই আমরা দেখতে পাই যে নরেন্দ্র মোদী গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম, এবং উনি যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে ডাকও পান প্রত্যেকটি দেশের কাছ থেকে। তাহলে বিশ্বের ক্ষেত্রে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর সময় একটা নন অ্যালাইন মুভমেন্ট হয়েছিল, এবং সেটা দিয়ে উনি একটা এশিয়ার বড় বড় দেশগুলিকে উনি একত্র করার চেষ্টা করেছেন। কিন্তু এই যে মোদিজি যেই কাজটা করছেন সামগ্রিক বিশ্বের ক্ষেত্রে, আপনি রিসেন্ট যে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা ইসরায়েল এবং হামাসের মধ্যে যে বিরোধ, এইটার মধ্যে পর্যন্ত মোদিজির একটা ডাক চলে আসছে। তাহলে বুঝতে হবে যে উনি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এখন মুশকিল হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, উনি যে দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে তার কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে যেমনিভাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন, বাংলাদেশের মতো একটি দেশকে উনি স্বাধীনতা দিয়েছেন ওনার নিজস্ব উদ্যোগে, কিন্তু দেশের ক্ষেত্রে উনি এমার্জেন্সি নামিয়ে এনেছেন, বা 70-71 নকশাল দমন যেভাবে হয়েছে, সমস্ত কমিউনিস্ট দমন যেভাবে হয়েছে, তা নিয়ে ইন্দিরা গান্ধীর প্রতি একটা বিশাল বিরূপ মনোভাবও রয়েছে, এবং একজন একনায়কতন্ত্রী হিসাবে উনি পরিচিতিও লাভ করেছেন। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও একনায়কতন্ত্রী বা ইত্যাদি শব্দগুলি বিরোধীরা বারবারই ব্যবহার করছেন। প্রশ্নটা হচ্ছে যে মোদি যে কাজগুলি করছেন, বিশেষ করে ডিলিমিটেশন বা ডিমনিটাইজেশন, বা আপনার এই তালাক ইত্যাদির প্রথার বিলোপ, 370 ধারার বিলোপ, এমনি প্রচুর গুরুত্বপূর্ণ কাজ, মোদিজি জিএসটি নিয়ে ওনার কাজ, এগুলি একটা জগদ্দলের মধ্যে কিছুটা অন্তত সাড়া জাগিয়েছে। আমরা তো এটা বলবো যে আজকে কাশ্মীরে আপনার উগ্রপন্থা প্রায় নিশ্চিহ্ন, সবটুকু হয়ে যায়নি, কোনো কিছুরই 100% বলে কোনো কথা থাকে না। কিন্তু আপনি কাশ্মীরের মতো জায়গা যেটা স্বাধীনতার পর থেকেই উত্তাল হয়েছিল, বিভিন্ন ধরনের ইনসার্জেন্সি সেখানে জনজীবনকে বিপন্ন করে রাখছিল, সেই জায়গাতে একটা শান্তি ফিরিয়ে আনার চেষ্টা মোদিজির আছে। এটা আমরা আমাদের পূর্বতন প্রধানমন্ত্রীদের কাছ থেকে পাইনি। তেমনি করে 370 ধারার বিলোপ, এটা কাশ্মীরের সাধারণ মানুষকে ভীষণভাবে উপকৃত করেছে। বিশেষ করে জম্মু অ্যান্ড কাশ্মীরের অর্থনৈতিক পুনরুত্থান এর ফলেই কিন্তু শুরু হয়েছে। আপনি এই যে বিষয়গুলি বা তালাক প্রথার বিলোপ, এতে মুসলিম মহিলারা কতটা উপকৃত হয়েছে
তারা মুসলিম মাত্রই সেটা জানেন। তো সেই ক্ষেত্রে মুসলিম বিরোধী যে তকমাটা নরেন্দ্র মোদীজির কাঁধে চাপিয়ে দেওয়া হয় অহরহ, সেক্ষেত্রে আমার বলার এটাই যে মুসলিম মহিলাদের প্রতি উনি এতটা দরদি কেন? তাহলে উনি যদি এতটা মুসলিম বিদ্বেষী হতেন, তাহলে মুসলিম মহিলাদের প্রতি অন্য সমস্ত কিছু বাদ দিয়ে হঠাৎ করে তালাক 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 প্রথার বিলোপটাই উনি করতে গেলেন কেন? এছাড়া দেশীয় স্তরে ওনার বিরুদ্ধে যে প্রধান অভিযোগ সেটা হচ্ছে উনি এজেন্সিগুলিকে ব্যবহার করছেন, সরকারি কেন্দ্রীয় যে গোয়েন্দা এজেন্সি এবং ফিনান্সিয়াল এজেন্সি, এগুলিকে ব্যবহার করে বিরোধীদের নাস্তানাবুদ করছেন উনি। তো ঘটনা হচ্ছে যে এই সমস্ত অভিযোগগুলিকে ধরে রেখে ওনাকে একটা একনায়কতন্ত্রী চেহারা দেবার চেষ্টা চলছে। এটা অবশ্যই বিরোধীরা যখন বলছেন, বিরোধীদের একটা মানে অবশ্যই তাদের যুক্তি থেকেই এরা বলছেন। তবে যেহেতু শান্তনু আমাকে জিজ্ঞেস করছে, আমি একজন সাংবাদিক, সেই করতে আমি আপনাদের বলছি যে এখন পর্যন্ত যারা এই এজেন্সির দ্বারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে কেউ কি রয়েছেন যারা খুব সৎ মানুষ বা যারা একটি টাকাও নেননি, বা সুপ্রিম কোর্ট যাদেরকে ধরার সঙ্গে সঙ্গেই রেহাই দিয়ে দিয়েছে? আমরা তো দেখেছি বিশেষ করে চন্দ্রচূড়, আমাদের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, বহু ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় রয়েছেন। তো সেই ক্ষেত্রে মানে বিরোধিতা রয়েছেন মতলব উনি যেটাকে ঠিক মনে করেছেন, যেটাকে জুডিশিয়াস মনে করেছেন, উনি সেই সিদ্ধান্তই নিয়েছেন সুপ্রিম কোর্টের মর্যাদাকে উচ্চে তোলে ধরে রাখবার জন্য, যেটা যেটা প্রয়োজন উনি সেটা করেছেন। তো সেক্ষেত্রে উনি তো যাদেরকে বিরোধী দলের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে সিবিআই, ইডি বা অন্যান্য যে এজেন্সিগুলি রয়েছে যারা গ্রেপ্তার করেছে বিভিন্ন সময়ে, ওদেরকেও কিন্তু ছাড়া পাননি এখনও, তাদের নামে তদন্ত চলছে। এ সমস্ত দিক থেকে ওনাকে একনায়কতন্ত্রী বলা যায় কি না এটা দেশবাসী বিচার করবে। এবং আরেকটা বিষয় যেটা বলা হয় যে মোদিজি বিরোধীদের প্রতি যতটা বিরূপ, বিরোধীদের করাপশন নিয়ে যতটা বিরূপ, ততটা কিন্তু নিজের দলের লোকেদের করাপশন নিয়ে উনি ততটা সরব নয়। কিন্তু আমাদের একটা অত্যন্ত বিনীত প্রশ্ন যে তার নিজের দলের যে নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু খুব একটা স্থায়ী না। আমরা বিভিন্ন সময় দেখেছি যারাই একটু একটু গায়ে কলঙ্ক মেখেছেন, প্রধানমন্ত্রী অবলীলায় তাদেরকে তাদের কুর্সি থেকে বিদায় দিয়েছেন। এটা কেন্দ্রীয় স্তরে হোক, রাজ্য স্তরে হোক, আমরা তার বহু প্রমাণ পেয়েছি। এখন কথা হচ্ছে যে যদি এমনি করাপ্ট কেউ তার দলের মধ্যে থেকে থাকে, তাহলে বিরোধীরা ওর বিরুদ্ধে সরব হচ্ছেন না কেন প্রমাণ টমান সহ? যদি এমনি একজন ব্যক্তির কথা বলা যায়, ধরুন না কেন্দ্রীয় একজন মন্ত্রী, আপনারা মনমোহন সিংয়ের সময়টা মনে করতে পারেন যে একের পর এক কেলেঙ্কারিতে এই যে প্রবীণ অর্থনীতিবিদ, উনি প্রায় পাগল হতে বসেছিলেন। ব্যক্তিগতভাবে মনমোহন সিংয়ের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ওর দলের যে মন্ত্রীরা এবং তার শরিক দলের বহু মন্ত্রী সেই সময় বহু কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। তো ঘটনা হচ্ছে, এবং তারা সেই সময় তাদের বিরুদ্ধে তদন্তও চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সময়ে বিরোধী দলের যারা আছেন একত্রিতভাবে তারা কি কেন্দ্রীয় কোনো মন্ত্রী বা রাজ্য স্তরের কোনো নেতার বিরুদ্ধে সে অভিযোগ আনতে পেরেছেন যে এই জায়গাটাতে ইনি এই করাপশন করছেন, তারপরও আপনি মোদিজি আপনি শেল্টার দিচ্ছেন আপনার মন্ত্রীকে? সেটা কিন্তু এখন অবধি কোনো রকম সেরকম কেলেঙ্কারি বা স্ক্যাম এই অবধি আসেনি। তাহলে ঘটনাটা কোথায় দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায় যে আজকে যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের সঙ্গে, আমি বিশ্বগুরু বলবো না, কিন্তু আমি বলবো যে বিশ্বের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে উনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতকে একটি গুরুত্বপূর্ণ জায়গাতে একটা সম্মানিত অবস্থান উনি দিয়েছেন, যেটা দীর্ঘদিন পর্যন্ত ভারতবর্ষের সেই অবস্থান ছিল না। ভারত জগত সভায় শ্রেষ্ঠ হবে সেটা আমরা সবাই বলি, কিন্তু যখন ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ করবার একটা পরিকল্পনা চলছে, আমি বলছি G20 যে সম্মেলনটা কিছুদিন আগে হয়ে গেল, আপনারা জানেন নিশ্চয়ই যে গ্রিসের মধ্যে দিয়ে আফ্রিকা পর্যন্ত জলপথে বাণিজ্যের একটি পথ এই সম্মেলন থেকে খুলে গেল। তাহলে কি হলো? ভারতবর্ষের বাণিজ্য বর্ধিত হলো, বাণিজ্য সীমা বর্ধিত হলো। যে কোনোভাবেই হোক সমগ্র দেশগুলির সঙ্গে শুধুমাত্র চা খেয়ে কফি খেয়ে গল্প করবার জন্য মোদিজি ওখানে যাচ্ছেন না, তার প্রমাণ তো আমরা পেয়ে যাচ্ছি। জাতীয় স্তরে প্রচুর পরিমাণ আর্থিক উন্নতি আমাদের ঘটছে।
আমাদের জিডিপি তার প্রমাণ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কোভিডের পর যেভাবে বিভিন্ন দেশগুলিতে টলমলায়মান হয়েছে, ভারতবর্ষে কিন্তু তা হয়নি। একটা মোটামুটি স্টেডিভাবে জিডিপিকে ধরে রাখা গেছে। আমি বলবো যে একটি অতিমারি যা সারা বিশ্বকে তছনছ করেছে, সেই সময়ে থালি বাজানো, কাশি বাজানো ইত্যাদি বাদে মোদিজির যে ভূমিকা, সেটা উল্লেখযোগ্যভাবে প্রশংসনীয়। কারণ এইভাবে কোভিড ইঞ্জেকশন এবং ওষুধ ফ্রি করে দেওয়া, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, এবং এতদিন লকডাউন করে রাখা একটা দেশকে মানুষের সুরক্ষার কথা ভেবে, অর্থনীতির কথা ভেবে মানুষকে রাস্তায় বেরোতে দেওয়াই যেতে পারতো। চলুন রাস্তায় চলুন, কাজে চলে যান, কারণ আমার দেশটাকে ধরে রাখতে হবে, অর্থনীতিকে ধরে রাখতে হবে। বাড়িতে বসে থাকলে আমরা ডুমড হয়ে যেতে পারি, দেশটা ডুমড হয়ে যেতে পারে। এটা না ভেবে উনি সেটা করেছেন, আমাদের লকডাউনে রেখেছেন, সুরক্ষিত রাখবার চেষ্টা করেছেন। চিকিৎসা ব্যবস্থাকে উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ডক্টর অ্যান্ড নার্সেস এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান জানিয়ে আমি বলছি, মোদিজির নেতৃত্বে আমরা কোভিডকে মোকাবেলা করতে পেরেছি। আমরা দেখেছি অত্যন্ত দুঃসময়ে উনি স্থিরভাবে কি করে এই সমস্ত দুঃসময়কে মোকাবেলা করেন। তাহলে মোদিজির একটি ভাবমূর্তি খারাপ ভালোয় মিশিয়ে, খারাপের পরিমাণ ব্যক্তিগতভাবে আমি যদি বলি সেটা 0.%, কিন্তু ভালোর পরিমাণটাই বেশি। তাহলে আমি আজকের দিনে অন্য প্রধানমন্ত্রীকে চাইতে যাব কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিরোধীদের মধ্যে বিভিন্ন ফিলোসফিতে বিভক্ত এই যে দলগুলি যারা একত্রিত হয়েছে, যদি একমাত্র উদ্দেশ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা বা মোদিজিকে ক্ষমতাচ্যুত করাই না হয়ে থাকে, তাহলে বলবো যে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য এদের নেই। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য অন্তত আমি খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে ভারতবর্ষের নেতৃত্বে যিনি রয়েছেন, উনি একটা সম্পূর্ণ সন্ত্রাসবাদী দেশকে প্রতিনিয়ত মোকাবেলা করছেন। আপনারা জানেন যে আমাদের সংসদ ভবন আক্রান্ত হয়েছিল, আমাদের মুম্বাই বাণিজ্যনগরীর অন্তঃস্থলে এসে আক্রমণ করে চলে গিয়েছিল এরা। এই দেশটি, আমি নাম করেই বলছি, পাকিস্তান, আজ কিন্তু মাথা তুলবার সাহস পাচ্ছে না। এমনকি চীন, যে চীন আপনি সারা বিশ্বকে রক্তচক্ষু দেখাচ্ছে, ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে ঢুকে যাব বললেও ওরা কিন্তু সেভাবে ডোকলাম প্রান্ত দিয়ে সেটা করার চেষ্টা করলেও এখন পর্যন্ত দুঃসাহস দেখায়নি। সেটা বোধহয় ভারতবর্ষে একজন সাহসী নেতৃত্ব শিরোমণি হিসেবে থাকার কারণেই সম্ভব হয়েছে। তো এই সমস্ত যে গুণগুলির কথা ছাড়াভাবে বললাম, আমরা এই মুহূর্তে অন্তত কারোর মধ্যে তার বহিঃপ্রকাশ দেখছি না। সেটা আপনি মায়াবতীই বলুন, মমতাজিই বলুন, রাহুল গান্ধীই বলুন, এবং এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করা সোনিয়া গান্ধীজিই বলুন, অখিলেশ যাদবই বলুন, তারা যে রাজ্যগুলি চালিয়েছেন এ পর্যন্ত, অত্যন্ত সুন্দরভাবে রাজ্যগুলি চালিয়েছেন বা চালাচ্ছেন বলে অন্তত সাংবাদিক হিসেবে আমাদের কাছে কোনো খবর নেই। এখানে বিজেপি প্রীতির কোনো বিষয়ই আসে না, কারণ আমি সাংবাদিক হিসাবে কোনো বিশেষ দল বা কোনো বিশেষ ব্যক্তির প্রতি এই ধরনের প্রীতি ভালোবাসা শুভেচ্ছা রাখার কোনো কারণ নেই। আমরা তুলনামূলকভাবে অ্যানালিটিক্যালি যদি আমরা দেখি যে যোগ্যতর ব্যক্তিকে আমরা সামনে এগিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত যোগ্যতম ব্যক্তি না পাওয়া যাচ্ছে। যোগ্যতর ব্যক্তি ততক্ষণ থাকবেন যতক্ষণ যোগ্যতম ব্যক্তি আমাদের সামনে উদিত না হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যোগ্যতর ব্যক্তি হিসাবে নরেন্দ্র মোদীর আশেপাশে আমরা অন্তত কাউকে দেখতে পাচ্ছি না। যদি এতক্ষণ ধরে যা বললাম সেগুলি যদি যুক্তিপূর্ণভাবে আপনাদের যথেষ্ট যুক্তিপূর্ণ বলে আপনাদের মনে হয়ে থাকে, তাহলে এটাই আমাদের বক্তব্য। আরেকটা খুব গভীর এবং সংবেদনশীল অভিযোগ মোদিজির বিরুদ্ধে উঠে আসছে যে সংবাদ মাধ্যমকে উনি প্রায় কণ্ঠরুদ্ধ করেছেন। একটা সত্যি কথা বলি, যে আমি সংবাদ মাধ্যমের লোক হয়েও বলি যে সংবাদ মাধ্যমকে কে না কণ্ঠরুদ্ধ করেছে, সেটা কমিউনিস্ট বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, এর মধ্যে আমাদের কণ্ঠটা এত মোলায়েম যে এটা রুদ্ধ করে দেওয়ার মধ্যেই ওরা চরিতার্থতা খুঁজে পেয়েছেন চিরকাল। ফলে আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষেত্রে আমাদের গ্রীবা তাদের অন্যতম লক্ষ্যবস্তু। তো এক্ষেত্রে আলাদা করে মোদিজির দোষ দিয়ে তো লাভ নেই। মোদিজি আরও সাটল, আরও সূক্ষ্মভাবে করছেন সেটা। অবশ্যই দেশের একটা বিশেষ অংশের সাংবাদিক
আজকে মোদিজির হয়ে কথা বলছেন, এবং সেটা যদি বলে থাকেন, আমি যদি বলি তার গুণগত কারণেই এরা সেটা বলছেন, শুধু চামচাবৃত্তি করার জন্য বলছেন না, তাহলে বোধহয় খুব একটা ভুল হবে না। কারণ কণ্ঠরুদ্ধ করার ব্যাপারটা তো সবসময় ছিল। আর আমরা সাংবাদিকরাই বা কখন অন্যায়ের বিরুদ্ধে খুব তীব্রভাবে নেমে প্রতিবাদ করেছি সেটাও তো বলুন। আমরা কি এমনি বহু পরিবারকে উচ্ছন্নে যেতে দেইনি? দেশের বহু খারাপ অবস্থায় আমরা কি সরাসরিভাবে সেই খারাপ অবস্থাটাকেই সমর্থন করিনি? বোফোর্স বলে যখন চিৎকার উঠছিল, যখন গলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে বলে আওয়াজ উঠছিল, আমরা খুব ভালো করেই জানি যে ব্যক্তি রাজীব গান্ধী অত্যন্ত সৎ মানুষ ছিলেন। আমরা কি তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সেইভাবে দাঁড়িয়েছি যে না, রাজীব গান্ধী চোর নয়, রাজীব গান্ধী অত্যন্ত জেন্টলম্যান, যিনি এক নেহেরু পরিবারের একমাত্র পুরুষ, যিনি বাইরে পড়াশোনা করবার জন্য যখন লন্ডনে ছিলেন তখন বাড়ি থেকে টাকা নিতেন না, উনি ওখানে একটা বেকারিতে কাজ করে সেই টাকা দিয়ে ওনার পড়াশোনা করতেন। তো এই মানুষটা যখন বোফোর্স কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন, শুধু উনি নয়, অমিতাভ বচ্চনকে পর্যন্ত জড়িয়ে দেওয়ার চেষ্টা হলো সেই বিরোধীদের চিৎকার চেঁচামেচিতেই, তখন আমরা সংবাদ মাধ্যম কি একজোট হয়ে দাঁড়িয়ে বলেছি যে না, গলি গলি মে ऐसा শোর নেহি হ্যায়, রাজীব গান্ধী চোর নেহি হ্যায়। আমরা কখন বলেছি সেইভাবে? আমরা জীবনের বহু ক্ষেত্রে বহু মানুষকে আমরা যেমনিভাবে কলঙ্কিত হতে দেখেছি, কিন্তু তার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলিনি যে না, উনি কলঙ্কিত নন। তো সেই ক্ষেত্রে আমরাও একটা পেশার মানুষজন। আজকের দিনে দাঁড়িয়ে এই কর্পোরেট দুনিয়ায় একটা জিনিস বুঝতে হবে যে সংবাদ মাধ্যম আলাদা কোনো মঙ্গল গ্রহের একটি গোষ্ঠী নয়। আমরাও এই পৃথিবীর, এই ভারতবর্ষের একদল মানুষ যারা আমরা স্বাধীনভাবে কাজটা করতে চাই। স্বাধীনভাবে কাজ কে না করতে চায়? কিন্তু আমরা নিজেদের যেহেতু চতুর্থ স্তম্ভ ভাবি, আমরাও অন্যান্য স্তম্ভগুলির মতো আমরাও একটা ক্ষমতা আমরা চাই যে আমাদের কাজগুলি আমাদের করতে হবে। তো সেই ক্ষেত্রে কোথাও কোথাও কোনো ডিকটেটর কোনো রাজ্যে, আমরা মোদিজির যে দল বিজেপি বাদেও কোনো রাজ্যে কিন্তু আমরা সাংবাদিকদের সেরকম সহজভাবে কাজ করতে দেওয়া হচ্ছে বলে জানি না। তাহলে দোষটা শুধু মোদিজির উপরেই বা কেন পড়বে? আর মোদিজি একজন যিনি 303টি আসন পেয়ে গত নির্বাচনে ক্ষমতা এসছেন, তো স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার জোর ওনার সঙ্গে রয়েছে, এবং অতএব উনি যে একটু বেশিভাবে সেটা চাইবেন তাতেও দোষের কিছু নেই। আমাদের লড়াইটা কোথায়? সবচেয়ে বড় কথা হলো আমরা তো সেই ভারতীয় যারা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা তো সেই ভারতীয় যারা হিটলারের চোখে চোখ রেখে বলেছি যে আমরা আমাদের স্বাধীনতা চাই, আপনি আমাদের ফৌজ বানিয়ে দিন। আমরা কেন পারি না সেটা? তো আমাদের না পারাটাকে প্রতীয়মান করবার জন্য আমরা তো মোদিকে ডিকটেটর বানিয়ে লাভ নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি সত্যিই মোদি তেমনি কোনো একনায়কতন্ত্র আমাদের উপর নামিয়ে এনে থাকেন, বা যে অঙ্গরাজ্যগুলি যেমন আমাদের ত্রিপুরা রাজ্য বা অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে তারা যদি বিজেপি শাসিত বিশেষ করে, তারা যদি আমাদের উপর সেরকম কিছু জগদ্দল চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমরা বসে থাকবো না, আমরা অবশ্যই লড়াই করব। কিন্তু রজ্জুতে সর্পভ্রম করে কি লাভ বলুন? দড়িকে সাপ ভেবে আগে থেকে চিৎকার চেঁচামেচি করে তো লাভ নেই। কি হবে সেটা দেখা যাবে। ইতিমধ্যেই একটা বিশেষ গোষ্ঠী বলতে শুরু করেছে এটা এই ভারতবর্ষের শেষ নির্বাচন, শেষ গণতান্ত্রিক নির্বাচন, এরপরেই নাকি একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে চলেছে। যদি তা হয় দেখা যাবে তখন সাংবাদিকরা কি করবেন, বা স্বাধীনতাকামী মানুষরা তার মোকাবেলা অবশ্যই করবেন। কিন্তু তার আগেই রজ্জুকে সর্প ভেবে সব যাচ্ছে বলে চিৎকার করাটা বোধ হয় ভালো খিল্ল ছাড়া আর কিছুই হবে না। একটু অন্য প্রসঙ্গে আমরা যেতে চাইছি। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে গেছে। আমি বদলেছি, পাশের জন বদলে গেছে, পুরো দেশ বদলেছে, সব কিছু বদলেছে, প্রযুক্তি বদলে গেছে। সেখানে এই যে প্রচার আমরা দেখছি বর্তমানে, যে প্রচারের যে আধুনিকীকরণ যেটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে প্রচারের যে ডিজিটালাইজেশন যেটা রয়েছে, সেইখানে প্রিন্ট মিডিয়া বলতে পারেন বা আদার্স যা টিভি মিডিয়া বলতে পারেন, ইলেকট্রনিক্স মিডিয়া যেটা বলছিলেন, সেইখানে যে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মিডিয়াটা বা ডিজিটাল মিডিয়ার যে প্রচারটা অনেক বেশি এগিয়ে গেছে। এটা কতটা এই রাজনৈতিক ক্ষেত্রকে যে মানুষের সামনে নিয়ে আসছে, তাতে মানুষ কতটা প্রভাবিত হতে পারছে বলে মনে হয়? দেখুন, আপনি যেটা বলেন ডিজিটালাইজেশন, ডিজিটাল দুনিয়াতে এটাই তো এক্সপেক্টেড। এখন প্রতি মুহূর্তে সভ্যতা সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান বাড়ছে। বিজ্ঞানী তো
সভ্যতার পথ খুলে দিচ্ছে এবং স্বাভাবিকভাবেই ক্ষমতাসীনরা এর সুযোগটা বেশি নেবে, এটাই খুব স্বাভাবিক। এবং সেই সুযোগটা তো এরা নিচ্ছে। এবং আপনি আমাদের সংবাদ দুনিয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে, ইভেন কর্পোরেট ইন্ডাস্ট্রিগুলিতে এই ডিজিটাল যে অধ্যায়, সেটা আমাদের একটা বিশেষ উচ্চতায় নিয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে পৃথিবীর সমস্ত সোশ্যাল মিডিয়াগুলির মাথায় বসে আছে ভারতীয় ডিসেন্ট, ভারতীয় বংশোদ্ভূত যুবকরা। সেটা প্রমাণ করছে যে আমরা অনেক বেশি এগিয়ে চলেছি। আমাদের ভারতীয় যে মস্তিষ্ক, সেটা অন্যদের চেয়ে বেশি কাজ করছে এবং আমরাই প্রমোট করছি, গুগল থেকে আরম্ভ করে, ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলিকে। তো এই যে ডিজিটাইজেশন, সেটা রাজনীতিবিদরা তাদের রাজনীতির ক্ষেত্রে পরিমাণ মতো ব্যবহার করছে, শিল্পপতিরা তাদের শিল্পের উত্থানে পরিমাণ মতো ব্যবহার করছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাথাচাড়া দিচ্ছে। তো এই যে অ্যালগরিদম এর সাহায্য নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকাশ করছে, এটাও তো একটা ডিজিটাল ডেভেলপমেন্ট। প্রশ্ন হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয়তাটা কোথায় হচ্ছে বা কেন হচ্ছে? কারণ আপনি গত 2 দশক ধরেই আপনি দেখতে পাচ্ছেন মানুষ তার মানবিকতা হারাচ্ছে, তার যন্ত্র তার যান্ত্রিক উন্নতি বাড়িয়ে চলেছে। একটা সময়ের পর নয়, বর্তমানেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষ থেকে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে যন্ত্রপাতি, প্রযুক্তি। সেই প্রযুক্তির সাহায্য নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে আপনি অনেক বড় বড় কাজ সম্ভব হবে। বিশেষ করে সংবাদ দুনিয়ায় তো এমনি অনেক কাজ সম্ভব হয়ে যাবে আগামী দিন, এবং শিল্পের ক্ষেত্রে ফিল্ম মেকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু অনেক ইজি হয়ে যাবে। কিন্তু তাই বলে মানুষের মস্তিষ্ক থমকে যাবে সেটা আমি বিশ্বাস করি না। কারণ যে জীবনযাপন থেকে মানুষ তার অভিজ্ঞতা সঞ্চয় করে, তার শোক, দুঃখ, প্রেম, বিরহ, বিষণ্ণতা, আনন্দের অনুভূতি, তা একটা যন্ত্রের মধ্যে কোনোভাবেই আসতে পারে না। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলুক না কেন, আলটিমেটলি পৃথিবীতে বেঁচে থাকবে মানব এবং তার নিজস্ব অনুভূতিগুলি। মানব তার নিজস্ব অনুভূতিতেই পৃথিবী চালাবে। সেটাতে সহায়তা করবে যন্ত্র, সেটাতে সহায়তা করবে প্রযুক্তি। এটা একটা সাময়িক ট্রানজিশন পিরিয়ড। তো ট্রানজিশন পিরিয়ডে আমাদের মনে হচ্ছে যে যন্ত্রই বোধহয় আগামী দিনে আমাদের গাইড করবে, বাট হুইচ ইজ কোয়াইট ইম্পসিবল। এটা হবে না। শরৎবাবুর দেবদাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে লিখে ফেলা যাবে না, কেমন, বা অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরকম কোনো এরিক মারিয়া রেমার্কের মতো উপন্যাস ওখানে লিখে ফেলা যাবে না। রবীন্দ্রনাথের মতো কাব্য রচনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে কোত্থেকে? কারণ তার তো সেই অনুভূতি নেই, সে তো সেই জীবনযাপন করেনি। মানুষ যেই যাপনটা করে থাকে প্রতিনিয়ত, তার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে, তার প্রেম, বিরহ, সমস্ত কিছুর মধ্যে, তার দুঃখ, শোক, সমস্ত কিছুর মধ্যে তার যে অনুভূতির থেকে যেটা সে অর্জন করে, সেটা যন্ত্র কোনো সময়ই অর্জন করতে পারবে না। ফলে হতাশ হবার কোনো কারণ আমি অন্তত দেখছি না। একটি শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে এই যে আমরা যে সময়টাতে দাঁড়িয়ে রয়েছে, এই সময়টাতে দাঁড়িয়ে এই যে বর্তমান সময়ে, সেখানে প্রযুক্তি বলুন, ডিজিটালাইজেশন বলুন, যে কোনো বিষয়ে আমরা এতটাই অ্যাডভান্স একটা ওয়ার্ল্ডে আমরা পৌঁছে গেছি। এই সময়ে দাঁড়িয়ে এই যে লোকসভা নির্বাচনে, সেখানে জনসাধারণ সাধারণ মানুষ ভোট দেওয়ার পক্ষে বা ভোট যাকে দেবে, সে কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দেবে? দেখুন, ভোট দেওয়ার আগে আমরা সবসময় ধারণা করে থাকি যে আমাদের দেশের যে মানুষ খুব অশিক্ষিত, বেশিরভাগ মানুষ, এবং অজ্ঞ এবং সচেতন না। ফলে মানুষ সঠিক নেতৃত্ব বেছে নিতে পারে না। এটা আংশিক সত্য। একটা মানুষ তার জীবনের তার নিয়ত যে অভিজ্ঞতা যে অর্জন করে, সেখান থেকে সে বুঝে নেয় যে কাকে ভোট দিলে সে আগামী 5 বছর সে ভালো থাকবে। এখন মুশকিল হচ্ছে মানুষের বুঝে নেওয়াটা আর পলিটিক্যাল নেতাদের বুঝে নেওয়াটা এক জিনিস হয় না। যিনি এই মুহূর্তে ভোটের আগে হাত জোর করে অত্যন্ত বিনীতভাবে ভোট চাইছেন, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ওনার চেহারায় পরিবর্তন আসে
উনি একটা ভিন্ন ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো। এই যে চালাকিটা, এই যে ড্রিবলিংটা, প্রায় ম্যারাডোনার মতো বা মেসির মতো ড্রিবলিং, এটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ দূরে থাকুক। যারা বুদ্ধিমান, আমরা যারা নিজেদের উন্নত শ্রেণীর মানুষ মনে করি, আমরাই তো এটে উঠতে পারি না। আজকে যাকে দেখছি দুর্দান্ত ভালো মানুষ, যাকে না আনলে এই সভ্যতা বিপন্ন হয়ে যাবে, সেখানে আমাদের এই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির উন্নতির জন্য একেই চাই। কালকেই দেখতে পাচ্ছি উনি ভোট পাবার পর মহিষাসুরে পরিণত হচ্ছেন এবং আমার গলায় টিপতে আসছেন সবার আগে। তো ঘটনা হচ্ছে যে মানুষ কি চায় আর ওরা কি দিতে চায়, এই যেখানে একটা ফারাক, রিয়েলিটি, গ্যাপ বিটুইন রিয়েলিটি অ্যান্ড ইলিউশন ক্রিয়েটস ফ্রাস্ট্রেশন। এটা আমাদের রিয়েলিটি বোধ বা বাস্তব বোধ আর ওদের বাস্তব বোধ দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা মানে ভারতবাসীরা অহরহ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বাঘা যতীনের সঙ্গে আমাদের আজকের রাজনীতিবিদদের মিলিয়ে ফেলি। এর জন্যই বোধহয় আমরা কষ্টটাও বেশি পাই। মনে রাখতে হবে, বিপ্লবকালীন সময়ে যেই বিপ্লবীরা তৈরি হয়, রিভলিউশনারি চেতনা তৈরি হয়, সেটা বিপ্লব চলে যাবার পর বা স্থিতাবস্থায় সেই চেতনার জন্ম দেয় না। ফলে এই সময়কার যে রাজনীতিবিদ, তারা তাদের পকেট পূর্তির কথা অবশ্যই ভাববেন এবং তার প্রয়োজনও হয়তো আছে। ফলে তাদের পকেট পূর্তি শেষ হবার পরেও যদি ওরা মানুষের কথা ভাবেন যে এই মানুষগুলি অত্যন্ত প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছে, আমি এদের জন্য কিছু করা উচিত, তাহলে আরেকটু বোধহয় ভালো হতে পারতো। তো মানুষ তার এই প্রত্যাশা তো থাকবেই যে আমি যাকে ভোট দিচ্ছি বা যেই ইস্যুর উপর দাঁড়িয়ে ভোট দিচ্ছি, সবাই তো আর ইশতেহার পড়েন না বা ইশতেহার বোঝেনও না। তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে নেতাদের বক্তব্য শুনে, ভাষণ শুনে মানুষ একটা স্থির করে নেয় যে এই লোকটি হয়তো আগামী দিন আমার কাজটা করে দেবে, এবং সেই ক্ষেত্রে উনি সেটা করে দেন না। আমাদের আশাহত হওয়ার সংখ্যাটাই বেশি। তা সত্ত্বেও আমি আবার বলছি যে আমাদের দেশে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রমাণ করেছেন যে অত্যন্ত সৎভাবে ওরা রাষ্ট্র পরিচালনা করবার চেষ্টা করেছেন। কিন্তু এতগুলি রাজ্য আমাদের, যে প্রত্যেকটা রাজ্যের যারা নেতৃত্বে থাকেন, একজন মোদি ভালো হলেই, মোদির তো কপি করা যাবে না অনেকগুলো, যে প্রত্যেকটা রাজ্যে একজন করে মোদির কপি বসিয়ে দিলাম আর ওই ডায়নামিসিটি থেকে সেই রাজ্য পরিচালিত হবে। ফলে কি হয়, অনেক ক্ষেত্রে যিনি একদম প্রধানমন্ত্রী থাকেন, উনিও মাঝে মাঝে মানে বিভ্রান্ত হয়ে যান যে যাকে বসালাম সে কি করছে ওখানে বসে। তো এমনি অনেক বিষয় রয়ে গেছে যেগুলিকে ঠিক কম কথায় এই ছোট্ট ইন্টারভিউতে বোঝানো যাবে না। আমাদের এক্সপেকটেশন যেটা থাকে সেটা একজন ভালো মানুষকে পাবার, এবং উনি কেন ভালো মানুষ শেষ পর্যন্ত থাকতে পারেন না, কোন চক্রের মধ্যে পড়ে আমলাতন্ত্র থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে তার নিজের দল, বিরোধী দল, এই একটা বিশাল চক্র যে তৈরি হয় তার মধ্যে কোনো ভুল নেই। সেই চক্রের মধ্যে পড়ে উনি কোথায় পথ হারান এবং ক্রমশই ডক্টর জেকিল থেকে মিস্টার হাইড হয়ে যান, এবং এভাবে উনি ক্রমশ মানুষের বিশ্বাস থেকে দূরে চলে যান, সেটা উনি বলতে পারবেন ভালো, এবং আমরা সাংবাদিক হিসাবে আন্দাজ করতে পারি বলেই আমরা মাঝে মাঝে এদের নিয়ে লেখালেখি করি। তবে একটা কথা ঠিক, যে মানুষ প্রত্যেকবারই ভোট দিতে যান একটা বিশেষ বিশ্বাস থেকে, যে যারা আসবেন আমাদের ভালো রাখবেন, আমাদের সন্তান সন্ততিকে ভালো রাখবেন, আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবেন, আমাদের দেশের সন্তান সন্ততি তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের বিভিন্ন বিষয় সরকার লক্ষ্য রাখবেন, বিশেষ করে চিকিৎসা, স্বাস্থ্য এবং আমাদের পড়াশুনো, এইগুলির উপরে যিনি নজর রাখবেন, যার সেই মস্তিষ্ক যাকে এই সমস্ত দিকে আরও বিশেষভাবে মানে উন্নতি আনবার কথা বলবে, মানে প্ররোচিত করবে ওনাকে, মানে when they will be provoked by these good wishes and good thoughts, the country will automatically be developed, and if not, we shall have to see worst consequences. তো ঘটনা হচ্ছে, এটা তো আমরা চাই যে আগামী সরকার ভালো আসবে, এবং আমি আবার বললাম যে এই মুহূর্তে মানুষ খুব তার অভিজ্ঞতা থেকেই ভোট দেবে। তার অভিজ্ঞতা যেটা দেখেছে, যারা ক্ষমতায় থাকলে আমাদের কিছুটা অন্তত ভালো হয়, যোগ্যতম না পাই, যোগ্যতরকেই মানুষ নির্বাচন করবে একটা সুচিন্তিত জায়গা থেকেই। আজকের এই আলোচনায় আপনার মূল্যবান যে তথ্য এবং যে বিশদে আপনি সব মূল্যবান পরামর্শগুলি দিলেন, বা যেই
অনুভবটা আপনি সবার সামনে রাখলেন, তাতে আমরা সবাই ঋদ্ধ হলাম। একেবিপি টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা পরবর্তী এই ধরনের আরও আলোচনা রাখতে চলেছি এই লোকসভা নির্বাচন 2024কে ঘিরে। এই প্রত্যেকটি আলোচনা দেখতে অবশ্যই চোখ রাখবেন একেবিপি টিভিতে। নমস্কার।